আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি এডিটিউব। এ পর্বে আমরা 209 পৃষ্ঠার 10 নম্বর সমস্যার সমাধান দেখব। এখানে বলা হচ্ছে যে চিত্রের যৌগিক ঘনবস্তুটি যে আয়তাকার ভূমির উপর অবস্থিত তার দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 6 মিটার ও 4 মিটার এবং নিচের অংশের উচ্চতা 7 মিটার, উপরের অংশের ধারের দৈর্ঘ্য 7.5 মিটার। এখানে আমাদের একটা ঘনবস্তু দেওয়া আছে, যৌগিক ঘনবস্তু। তো যৌগিক ঘনবস্তুটা কি, আমরা এটার একটু সংজ্ঞাটা দেখে নিই। বলা হচ্ছে যে যৌগিক ঘনবস্তু হলো এমন একটি ত্রিমাত্রিক বস্তু যা দুটি বা ততোধিক সরল ঘনবস্তুর সংযোজন থেকে তৈরি। যৌগিক ঘনবস্তু হচ্ছে একটা ত্রিমাত্রিক ঘনবস্তু যেটা দুইটা বা তার অধিক সরল ঘনবস্তু দ্বারা গঠিত। সরল ঘনবস্তুটা কি? সরল ঘনবস্তু বলতে বোঝায় ঘনক, আয়ত, গোলক, বেলন ইত্যাদি আকৃতি। এগুলো তো আমরা সবাই চিনি, তাই না? তো এই সমস্ত আকৃতি যদি একাধিক একসাথে নিয়ে তৈরি হয় সেটাকে বলা হচ্ছে যৌগিক ঘনবস্তু। তো আশা করি বোঝা গেছে। তো দেখেন, এখানে আমাদের একটা যৌগিক ঘনবস্তু দেওয়া আছে। এই যৌগিক ঘনবস্তুটা যে ভূমির ওপর তৈরি, এটা হচ্ছে একটা যৌগিক ঘনবস্তু। তো এই যৌগিক ঘনবস্তুটা যে ভূমির উপর অবস্থিত, এটা হচ্ছে ভূমি। তো বলা হচ্ছে সেই ভূমির দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, অর্থাৎ এই অংশটা হচ্ছে 6 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 4 মিটার, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত দূরত্বটা হচ্ছে 4 মিটার। এরপরে বলা হচ্ছে যে নিচের অংশের উচ্চতা 7 মিটার, অর্থাৎ নিচের অংশ বলতে বোঝাচ্ছে এইখানে তো একটা আয়ত আকার আছে আর একটা হচ্ছে পিরামিড আকার, দুইটার বিষয় নিয়ে এই ঘনবস্তুটা তৈরি। তো এই নিচের এই আয়ত আকার অংশটার কথা বলা হচ্ছে, এটার উচ্চতা হচ্ছে 7 মিটার, অথবা এখান থেকে যদি এখান পর্যন্ত এই উচ্চতাটা হচ্ছে 7 মিটার। এরপর হচ্ছে উপরের অংশের ধারের দৈর্ঘ্য 7.5 মিটার। এই যে পিরামিড আকার আছে এখান থেকে এখান পর্যন্ত এই দূরত্বটা, এটা হচ্ছে 7.5 মিটার। এই হচ্ছে আমাদের এই যৌগিক ঘনবস্তুটার বিভিন্ন অংশের পরিমাপ। এখন আমাদের যে কাজটা করতে হবে, প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে ঘনবস্তুটির নিম্নাংশের চতুর্দিকে লোহার পাত লাগাতে প্রতি বর্গমিটারে 2250 টাকা খরচ হলে মোট কত টাকা লাগবে? অর্থাৎ এই যে ঘনবস্তুটা, এটা হচ্ছে এই নিম্নাংশ আয়তকার অংশটা এখান থেকে এখান পর্যন্ত। এইখানে 1 বর্গমিটারে এটার চারিদিকে যদি লোহার পাত লাগানো হয়, তা 1 মিটারে যদি 2250 টাকা খরচ হয়, তাহলে এটা সম্পূর্ণটাই করতে, লোহার পাত লাগাতে কত টাকা খরচ হবে? তো আমরা বুঝতেই পারতেছি যে এই সম্পূর্ণটা খরচ বের করার জন্য আমাদের আগে এই সম্পূর্ণ অংশটার ক্ষেত্রফল বের করতে হবে, এই বর্গাকৃতি চতুর্ভুজাকার অংশটার। তো ক্ষেত্রফল বের করার জন্য চলেন আমরা যাই আমাদের সমাধান অংশে। দেওয়া আছে চিত্রের যৌগিক ঘনবস্তুটি যে আয়তর উপর অবস্থিত তার ভূমির দৈর্ঘ্য a = 6 মিটার। অর্থাৎ আমাদের কিন্তু এখানে ডিরেক্টলি বলা নাই যে এখানে এই ভূমিটা হচ্ছে 6 মিটার, বলতেছে যে এই আয়তটা যে ভূমির উপর অবস্থিত তার দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। তো আমরা এখান থেকে ধারণা করতে পারি বা ধরে নিতে পারি যে এই আয়তটার ভূমি হচ্ছে 6 মিটার, ভূমির দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার এবং প্রস্থ b=4 মিটার। এটা আমরা লিখে নিয়েছি। এরপরে ঘনবস্তুটির নিচের উচ্চতা c=7 মিটার। আমরা এগুলোকে এবিসি দ্বারা প্রকাশ করতেছি। মনে করেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, উচ্চতাটা হচ্ছে সি। তো এই উচ্চতাটা হচ্ছে 7 মিটার। এখন আমরা জানি, কি জানি? আমরা জানি ঘনবস্তুর সমগ্র পার্শ্বতলের ক্ষেত্রফল = আমাদের এই ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান, আমরা সূত্র জানি যে 2 × ভূমির পরিসীমা
ইন্টু উচ্চতা। এটা হচ্ছে সূত্র, আমাদের বই আলোচনা করা আছে, আপনারা একটু দেখে নেবেন। এত ঘন একক। এখান থেকে আমরা যদি মান বসাই দিই 2 ইন্টু ভূমির পরিসীমা। ভূমির পরিসীমা মানে হচ্ছে দৈর্ঘ্য, এটা যেহেতু আয়তাকার তাহলে এর দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে সেটা আমরা ভূমির পরিসীমা পাবো। তাহলে এর দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 6 প্লাস প্রস্থ হচ্ছে 4, তাহলে 2 ইন্টু 6 প্লাস 4 ইন্টু উচ্চতা হচ্ছে 7, এর জন্য হচ্ছে 7 বর্গমিটার। তাহলে এই সবগুলো অংশ ক্যালকুলেশন করলে আমরা পাবো এখানে 6 10, 10 দুগুণে 20, 20 আর 7 গুণ করলে হয় 140 বর্গমিটার। তাহলে এই সমগ্র ঘনবস্তুটার ক্ষেত্র পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 140 বর্গমিটার। অর্থাৎ এই যে নিচের অংশের যে চতুর্ভুজাকার অংশটা, এটার ক্ষেত্রফল দাঁড়াচ্ছে আমাদের 140 বর্গমিটার। এখন আমাদের কি দরকার, আমাদের খরচ বের করতে হবে। তাহলে প্রশ্নে বলা হচ্ছে যে 1 বর্গমিটার লোহার পাত লাগাতে খরচ হয় 2250 টাকা। তাহলে 140 বর্গমিটার লোহার পাত লাগাতে খরচ হয় 2250 গুণন 140। তো এই দুটো মান যোগ করলে আমরা পাচ্ছি 3,15,000 টাকা। তাহলে এই অংশটাতে লোহার পাত লাগাতে খরচ হবে 3,15,000 টাকা। এখন দেখেন দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে ঘনবস্তুটা, এটার উপরের অংশ, অর্থাৎ উপরের অংশটা দেখতে পিরামিডের মতো, এই পিরামিড আকৃতির ক্ষেত্রফল আমাদেরকে শুধু বের করতে হবে। এবার আর এই নিচের অংশের ক্ষেত্রফল লাগবে না। তো চলেন আমরা এই অংশটা সমাধান করি। তো আমরা লিখে নিয়েছি আমাদের সুবিধার জন্য, যাতে বেশি সময় না লাগে। তো চিত্র অনুযায়ী ঘনবস্তুর উপরের অংশ পিরামিড আকৃতির কথাটা আমরা বলে নিয়েছি, যেহেতু এই অনুযায়ী কাজ করব। তাহলে পিরামিডের ধার এসি ইজ ইকুয়াল টু 7.5 মিটার। পিরামিডের ধার, মনে করেন এটা হচ্ছে এ বিন্দু, এটা সি বিন্দু। এই এসি সমান হচ্ছে 7.5, আর ভূমির দৈর্ঘ্যের অর্ধেক বিসি। ভূমির দৈর্ঘ্যের অর্ধেক বিসি, এটাকে আসলে কি বোঝাতে চাচ্ছি, এখানে বোঝাতে চাচ্ছি, দেখেন এটা হচ্ছে আমরা 6 মিটার ধরেছিলাম তাই না ভূমিটা। তো এটা যেহেতু আয়তাকার, তাই এইটার দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য সমান হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে 6 মিটার, তো এটাকে বলা হচ্ছে ভূমির দৈর্ঘ্য। এখন এই ভূমির দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ এখানে ধরেন এটার নাম হচ্ছে ডি। হ্যাঁ, এই ডিসি এর দৈর্ঘ্য হচ্ছে 3। এখন আমাদের এই সম্পূর্ণটা ডিসি এর, যেহেতু এখানে এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে 6, এর ডিসি এর দৈর্ঘ্য হবে 6। তো এই সম্পূর্ণ 6 এর আমাদের প্রয়োজন নেই, আমাদের এই অর্ধেক, এই ডিসি এর অর্ধেকের মানের প্রয়োজন। কেন প্রয়োজন আমরা একটু পরে দেখতেছি। তো আর সম্পূর্ণটা যদি 6 হয়, তাহলে এই 6কে 2 দ্বারা ভাগ করলে আমরা কি অর্ধেক মান পাচ্ছি। তো এই অর্ধেক হচ্ছে এই যে এখান থেকে এখানে এই বিন্দুটা মনে করেন এটা হচ্ছে বি, তাহলে এই বিসি এর মান হচ্ছে কত, 3। তাহলে এখন আমাদের পিরামিডের হেলানো উচ্চতা এ বি এর মান প্রয়োজন, অর্থাৎ এই এ থেকে এই বি বিন্দু পর্যন্ত যে উচ্চতাটা, হেলানো উচ্চতা, এই মানটা আমাদের প্রয়োজন। কেন প্রয়োজন, এই মানটা আমরা কিভাবে বের করব, এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বের করব। চিন্তা করেন এই অংশটা, এই লাইনটা যদি আমাদের লম্ব হয়, লাইনটা একটু ভালো হয়নি, তো এটা যদি লম্ব হয়, আর এই ধারটা এই এ থেকে সি পর্যন্ত এটা যদি অতিভুজ হয়, আর এই বিসি এটা যদি ভূমি হয়, তাহলে আমরা কি এখানে পিথাগোরাসের ওই যে উপপাদ্যটা ব্যবহার করতে পারি। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো আমাদের এখানে মান কি লাগতেছে, মান লাগতেছে লম্ব স্কোয়ার। তো লম্ব সমান আমরা কি জানি, লম্ব স্কোয়ার সমান জানি আমরা যে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তো এখানে আমরা সেই কাজটা করেছি যে এখানে এ বি হচ্ছে আমাদের লম্ব, তাহলে এ বি সমান এই স্কোয়ারটা আমরা এবি দিকে নিয়ে গেছি, রুটটা এদিকে নিয়ে গেছি, তাহলে রুট এখানে অতিভুজ হচ্ছে আমাদের কি এসি, তাহলে এসি স্কোয়ার মাইনাস ভূমি হচ্ছে আমাদের বিসি, এই যে বিসি স্কোয়ার।
পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা এই হেলানো উচ্চতাটা বের করার চেষ্টা করেছি। তো দেখেন এখানে এসি এর মান কত, এসি এর মান হচ্ছে 7.5, তার উপরে স্কোয়ার মাইনাস বিসি এর মান আমরা বের করলাম 3, এই 3 স্কোয়ার। তাহলে এই দুইটা মান আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 6.874 মিটার। আমরা যদি একটু ক্যালকুলেশনে দেখি, এখানে আছে আমাদের 7.5, তাহলে 7.5 তার উপরে স্কোয়ার মাইনাস 3 উপরে স্কোয়ার, এর দুটো সমাধান করলে আমরা পাবো কত, 47.25, 47.25। এই মানটার উপরে যেহেতু এখানে রুট আছে, তাই এর মানটার উপরে যদি আমরা রুট অ্যান্সার লিখে দিই তাহলে পাবো, দেখেন এই যে 6.87। অনেকগুলো মান আসে, আমরা 3টা মান নিয়েছি, 3 ঘর পর্যন্ত নিয়েছি। তো এই হচ্ছে অবস্থা। এরপরে এটা আমরা কি পেলাম, পিরামিডের হেলানো উচ্চতা, এই যে হেলানো উচ্চতার মান পেলাম। এখন আমাদের পিরামিডের ভূমির পরিসীমা দরকার। পিরামিডের ভূমির পরিসীমার সূত্র হচ্ছে যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো ভূমির পরিসীমা দৈর্ঘ্য কোনটা, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে 6 মিটার, প্রস্থ এটা, এটা হচ্ছে কত 4 মিটার, আমরা জানি, পূর্বে জেনেছি। তাহলে দৈর্ঘ্য 6 যোগ প্রস্থ 4, তাহলে এই দুটার মান থেকে আমরা পাচ্ছি 20 মিটার। তাহলে পিরামিডের ভূমির পরিসীমা হচ্ছে 20 মিটার। এখন পিরামিডের পার্শ্বতলের ক্ষেত্রফল, পিরামিডের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, পিরামিডের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমির পরিসীমা গুণন হেলানো উচ্চতা। হাফ, ভূমির পরিসীমা আমরা কত বের করলাম, ভূমির পরিসীমা আমরা বের করলাম 20, হেলানো উচ্চতা কত বের করলাম, হেলানো উচ্চতা বের করলাম আমরা, এই যে এটা হচ্ছে হেলানো উচ্চতা 6.874। তো এই সবগুলো মান যদি আমরা এখন বসাই দিই তাহলে আমরা মান পাচ্ছি 68.74 বর্গ মিটার। এই হচ্ছে পিরামিডের পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে আমাদের পিরামিডের সমগ্র তলটা, এটার ক্ষেত্রফল হচ্ছে 68.74 বর্গ মিটার। 74 হবে না, 74 হবে। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় সমস্যার সমাধান। এরপরে আমাদের তৃতীয় সমস্যা, তৃতীয় সমস্যাটা কি বলছে, তৃতীয় সমস্যায় বলা হচ্ছে যে ঘনবস্তুটির আয়তন নির্ণয় করো। এই যে ঘনবস্তুটা, এটার আমাদের আয়তন নির্ণয় করতে হবে। তো এখানে ঘনবস্তুটা তো আমাদের একটা নেই, তাই না, ঘনবস্তু আছে কয়টা, দুইটা ঘনবস্তু একসাথে আছে, একটা হচ্ছে যে চতুর্ভুজ আকার আর একটা হচ্ছে পিরামিড আকার, দুইটা ঘনবস্তু আছে এখানে, তাই তো। এখন এই ঘনবস্তু দুইটার আলাদা আলাদা ঘনবস্তুটার আয়তন নির্ণয় করে যোগ করতে হবে আর কি। তো চলেন আমরা সমাধানটা দেখি। সমাধানে আমরা লিখছি যে যেহেতু ঘনবস্তুর উপরের অংশ পিরামিড আকার, তাহলে পিরামিডের ধার L = 7.5, এখানে আমরা L ধরে নিছি আমাদের সুবিধার জন্য আর কি। তো যাই হোক, এর আগের চিত্র আমরা এসি সমান আমাদের ছিল 7.5, তো আপনারা এসি সমান 7.5 ধরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো একটু বোঝার চেষ্টা করেন জাস্ট। তো পিরামিডের ধার L সমান 7.5 মিটার। পিরামিডের ভূমির কর্ণের দৈর্ঘ্য, পিরামিডের ভূমির কর্ণের দৈর্ঘ্য, এই যে এটার পিরামিড, তো এই পিরামিডের হচ্ছে এটার ভূমি, তাই না, ভূমি বলতে এটার কর্ণ কোথায়, এই যে এখান থেকে এটা হচ্ছে একটা কর্ণ, এই পিরামিডের কর্ণ, আর এখান থেকে এটা হচ্ছে একটা কর্ণ। হ্যাঁ, তো এই কর্ণটার দৈর্ঘ্য আমরা বের করতে চাচ্ছি। কর্ণের দৈর্ঘ্য বের করার নিয়মটা কি, কেন্দ্রের দৈর্ঘ্য বের করার নিয়ম হচ্ছে যে পিরামিডের ভূমির কর্ণের দৈর্ঘ্য সমান √6² প্লাস 4², মানে 6 হচ্ছে ভূমির দৈর্ঘ্য, তার উপরে স্কোয়ার প্লাস আমাদের ইয়ার দৈর্ঘ্য, প্রস্থ, ভূমির প্রস্থ, তার উপরে স্কোয়ার L। এখানেও আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করেছি, তো এটা মনে রাখেন। তাহলে এখান থেকে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে 6 6 36 আর 4 4 16, তো এখান থেকে আমরা পাচ্ছি √52। 52কে আমরা যদি এভাবে লিখতে পারি যে 4 13 কত হয়, 52 হয়, তাই না। তাহলে
এই 4কে আমরা রুটের 4 যদি রুট হয় তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 2 স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট কাটা গেল তাহলে কি 2 ফ্রি হয়ে যাচ্ছে, তাহলে এই 4টিকে আমরা এই জন্য 2 লিখছি, তাহলে 2 আর রুট তো 13টাকে তো ভাঙা যায় না এইভাবে, তাহলে এই যে রুট 13টা রাখছি, তাহলে 2 রুট 13। এটাকে যদি আমরা মান বের করতে চাই তাহলে মানটা হবে 7.21। তো দেখেন এখন আমরা এই পুরো কর্ণটা বের করলাম 2 রুট 13 বা 7.21, অর্থাৎ এই অংশটার মান হচ্ছে আমাদের 7.21 অথবা 2 রুট 13, যেটাই বলে না কেন। এখন এই সম্পূর্ণ অংশটা আমাদের মান দরকার নেই, আমাদের অর্ধেক দরকার, এই কর্ণের অর্ধেক মান দরকার। তো অর্ধেক মান বের করার জন্য আমরা কি করব, এই সম্পূর্ণ মানটাকে 2 দ্বারা ভাগ করব। তো সেটা আমরা লিখছি যে কর্ণের অর্ধাংশ সমান 2 রুট 13 ভাগ হচ্ছে 2। তো এখান থেকে এই 2 কাটা গেলে থাকতেছে রুট 13 মিটার, তাহলে কর্ণের অর্ধাংশের মান হচ্ছে রুট 13। এখন আমাদের পিরামিডের উচ্চতা, এই পিরামিডের উচ্চতা এটা আমরা বের করব। তো পিরামিডের উচ্চতা বের করার জন্য এখানেও আমরা ওই বরাবরের মতো সূত্র বের করব, পিথাগোরাস উপপাদ্যের সূত্র। তো এখানে আমরা কি কি জানলাম, পিরামিডের উচ্চতা h সমান রুট, আমাদের এই যে একটা ধার, এই ধারের মান হচ্ছে 7.5, 7.5 স্কোয়ার মাইনাস আমরা যে এই যে কর্ণের অর্ধাংশ বের করলাম সেটার মান রুট 13 স্কোয়ার, অর্থাৎ মনে করেন এই যে এটা থেকে এই দূরত্বটা আমরা এই যে উচ্চতা এখান থেকে এই পর্যন্ত ইয়েটা বের করবো, উচ্চতা বের করব। তো দেখেন এইখানে আমাদের মান কি আছে, এই যে কর্ণ এখান থেকে এখান পর্যন্ত আছে আমাদের 7.5, আমরা এই যে কর্ণটা বের করলাম এটা হচ্ছে অর্ধেক অংশ, এই মানটা হচ্ছে আমাদের কত, কর্ণের অর্ধেক অংশ মান বের করলাম আমরা রুট 13, আর এখান থেকে এই যে উচ্চতা এটার মান আমাদের প্রয়োজন, তাই না? তাহলে এটাকে যদি আপনারা চিন্তা করেন লম্ব, এই যে কর্ণ অর্ধেক কর্ণটাকে যদি ভূমি চিন্তা করেন, আর এই ধার এটার তো 7.5, তাই না? এটা তো প্রত্যেকটা 7.5 করে ধার, এটা 7.5, এটাও 7.5, তাহলে এটাকে যদি অতিভুজ চিন্তা করেন তাহলে কি অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? তাহলে এটা যদি সূত্র হয় তাহলে আমাদের এখানে লম্বের মান লাগতেছে, তাহলে লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তো সেই অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এখানে অতিভুজ হিসেবে 7.5 স্কোয়ার মাইনাস ভূমি হচ্ছে রুট 13 তার উপরে স্কোয়ার, আর এই যে লম্বের উপরে যে স্কোয়ারটা ছিল স্কোয়ারটা এদিকে এসে কি রুট হয়ে গেল। এখন এই অংশটা যদি সমাধান করি তাহলে এখানে আছে 56.25, এখান থেকে আমরা মান পাচ্ছি, আর এখানে থেকে আমরা স্কোয়ার রুট কাটা গেলে শুধু 13 থাকতেছে, তাহলে এখান থেকে এই দুইটা মাইনাস করলে আমরা পাচ্ছি 43.25, তার উপরে রুট, এটাকে রুট করলে আমরা পাচ্ছি 6.58 মিটার। এটা হচ্ছে পিরামিডের উচ্চতা, এই যে উচ্চতাটা হচ্ছে 6.58 এই উচ্চতাটা। এখন আমাদের কি দরকার, পিরামিডের আয়তন, পিরামিডের আয়তন দরকার, পিরামিডের আয়তন সমান আমরা জানি 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা, এত বর্গ একক। তাহলে এখান থেকে আমরা যদি মানগুলো এখন বসাই দেই, ভূমির ক্ষেত্রফল সমান হচ্ছে যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন এই যে উচ্চতা, পিরামিডের যে উচ্চতাটা আমরা বের করলাম এই উচ্চতা, এর ভূমির দৈর্ঘ্য হচ্ছে 6, প্রস্থ হচ্ছে 4, উচ্চতা হলো 6.58, তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর এই যে উচ্চতার সাথে যে উচ্চতা আছে তাহলে উচ্চতা আছে 6.58। তাহলে এই সবগুলো মান ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাচ্ছি 157.92 ঘনমিটার, এখান থেকে 3 দ্বারা ভাগ করলে এটাকে আমরা পাচ্ছি
6.4 ঘনমিটার। তো দেখেন এটা হলো পিরামিডের আয়তন। আমরা পিরামিডের আয়তন বের করলাম এতক্ষণ পর। এখন আমাদের দরকার হচ্ছে যে আয়তাকার ঘনবস্তুর আয়তন। তো এখানে দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, প্রস্থ 7 মিটার 4 মিটার এবং উচ্চতা হচ্ছে 7 মিটার। এখানে প্রশ্নে আমাদের সব তিনটা তথ্য দেওয়া আছে। তাহলে এই আয়তাকার ঘনবস্তুর আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা হলে দৈর্ঘ্য হচ্ছে 6, প্রস্থ 4, উচ্চতা 7। তাহলে এই তিনটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 168 ঘনমিটার। তাহলে মোট ঘনবস্তুর মোট আয়তন হচ্ছে 168.52.64 ঘনমিটার। তাহলে এই দুইটা যোগ করলে আমরা পাচ্ছি 220.64 ঘনমিটার। এই হচ্ছে আমাদের এই সমগ্র ঘনবস্তুটার আয়তন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সংক্ষেপে যদি দেখাই একবার, এই হচ্ছে আমাদের সম্পূর্ণ অংশটার সমাধান।